বিমান বাহিনী 24 আওয়ার্স 7 ডেজ এ উইক পুরো আকাশ সীমাটাকে প্রোটেকশন দিয়ে রাখছে, প্রোটেক্ট রাখছে, যেখানে কোনো অনিয়ম যাতে না হয়। এইভাবে আমরা সিভিল এভিয়েশনকে কিন্তু সহায়তা দিয়ে থাকি। তো এইভাবে কিন্তু ইকোনমিতে আমরা অবদান রাখছি মিলিটারি। আমরা একটা বিরতির পরে আসবো। অবশ্যই এই জিনিসগুলি মানুষেরও জানা দরকার যে কিভাবে একটা আরেকটার সঙ্গে ইন্টারলিঙ্কড, এবং যেটা মুস্তাক ভাই বলছিলেন যে জাতিসংঘে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের যে কার্যক্রম, সেখানে আমাদের অবস্থান খুবই উজ্জ্বল, এবং এই জায়গাটিতে আসলে বাংলাদেশ একটা আন্তর্জাতিক মানদণ্ডে, যেরকম আমরা টেস্ট খেলায় আন্তর্জাতিক পর্যায়ে আছি, সেরকম একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছি। এই সাফল্যটা কিভাবে অর্জন করা হয়েছে সেইটা আমরা জানতে চাইব, এবং একই সঙ্গে জানতে চাইব যে এটা ধরে রাখার জন্য আসলে আমাদের এখন কি কি পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা একটা বিরতির পরে যাব। দর্শক, আজকের বাংলাদেশে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্রিগেডিয়ার রাজ্জাক, যেটি জানতে চাচ্ছিলাম যে শান্তিরক্ষী কার্যক্রমে যে অবস্থানটা, এটাকে ধরে রাখার জন্য আমরা আসলে কি কি পদক্ষেপ নিচ্ছি। ধন্যবাদ। আমরা সবাই জানি যে এখন বাংলাদেশ 1, 2, 3, নর্মালি 1 এবং 2 এর মধ্যে থাকি আমরা পৃথিবীতে ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রির র্যাঙ্কিংয়ে, এবং এটা এসছে আমাদের গত 2 দশকের, বলবো 3 দশকের সুদীর্ঘ ত্যাগ এবং আমাদের পেশাদারিত্বের প্রদর্শনের মাধ্যমে। আপনারা জানেন যে 1988 সালে শুরু হয়েছিল আমাদের জাতিসংঘে কন্ট্রিবিউশন একদল অফিসার দিয়ে ইরাক মিশনে, তারপরে ইরাক কুয়েত মিশন, এবং সবচেয়ে বড় ব্রেক থ্রুটা আসে 1990 সনের যে উপসাগরের যুদ্ধ। সেখানে বাংলাদেশ একটা ব্রিগেড সাইজের ফোর্স পাঠায়, ভলান্টারি কন্ট্রিবিউশন। এর জন্য কারো কাছ থেকে কোনো টাকা নেয়নি, বাংলাদেশ সরকার পে করেছে এবং সামান্য পকেট মানি দিয়েছে এই ব্রিগেড সাইজ ফোর্সকে। আমি নিজেও সেখানে একজন ক্যাপ্টেন হিসেবে গিয়েছিলাম। ওটার পরে সমস্ত বিশ্বের দৃষ্টিভঙ্গিটা আমাদের উপর চেঞ্জ হয়ে যায় যে বাংলাদেশ একটা ব্রিগেড সাইজ ফোর্স কন্ট্রিবিউট করলো এই ওয়ার্ল্ড এফোর্টে। এরপরে আপনি জানেন অপারেশন কুয়েত পুনর্গঠনে আমাদের অনেক কয়েক হাজার সৈনিক সেখানে কাজ করে, এবং কন্টিনজেন্ট হিসেবে প্রথম ডিপ্লয় হয় কম্বোডিয়াতে। এবং এরপরে আমাদের ব্রেক থ্রুটা চলে আসে, কারণ আমাদের পেশাদারিত্ব এবং আমাদের যে কমিটমেন্ট টু দি ডিউটি। আর সবচেয়ে বড় কথা, ইউএনএ আপনাকে স্লট পেতে হলে বা ভ্যাকেন্সি পেতে হলে যে জিনিসটা সবচেয়ে বড় দরকার, সেটা হলো গ্রহণযোগ্যতা। যতগুলি অপোজিং ফোর্স থাকবে, সরকার, মিলিশিয়া, আন্তর্জাতিক, গ্রহণযোগ্যতার ব্যাপারটা হলো সবচেয়ে বড়। অনেক দেশ পেশাদারিত্বে অনেক ভালো, অনেক অস্ত্রশস্ত্রে অনেক বেশি উন্নত, কিন্তু তাদের গ্রহণযোগ্যতা নাই। এক পক্ষ গ্রহণ করে তো আর অন্য পক্ষ বলে যে না, আমরা তাকে গ্রহণ করব না। বাংলাদেশ ইজ দি অনলি কান্ট্রি যার ব্যাপারে কখনো কোনো পক্ষ কখনো বিরোধিতা করে না। পৃথিবীর যে কোনো জায়গাতে মিশন হোক, যখন বাংলাদেশের কথা প্রপোজ করে ইউএন, সব পক্ষ মেনে নেয় যে হ্যাঁ, বাংলাদেশ ওয়েলকাম। তো এই যে জিনিসটা আমরা অর্জন করেছি, এটা মেইনলি আমি বলবো যে আমাদের ক্যারেক্টার বা আমাদের যেই চারিত্রিক যে শক্তি, যেটা আমাদের সৈনিক এবং অফিসার যারা ডিপ্লয়েড হয়, এবং শৃঙ্খলা যেটা তারা বজায় রাখে, আর অত্যন্ত উঁচু মানের পেশাদারিত্ব আমরা প্রদর্শন করি যখন ইউএনএ ডিপ্লয়েড হই। বাংলাদেশেও করি, বাট বিশ্বে যখন আমরা বাইরে যখন ডিপ্লয়েড, এটা আর অনেক বেশি কেয়ারফুলি এটা মেনটেন করা হয়। আর আপনারা জানেন যে আমরা মানবিকভাবে, আমরা জাতি হিসেবে আমরা অনেক বেশি মানবিক, অনেক বেশি অতিথিপরায়ণ এবং অনেক বেশি অন্যের প্রতি আমরা সংবেদনশীল। তো সেই জন্য যারা বাংলাদেশ কন্টিনেন্টের আশেপাশে যত জনগণ থাকে, তারা কোনো না কোনোভাবে নির্ভরশীল হয়ে যায় কন্টিনেন্টের উপরে, এবং তারা সবসময় বাংলাদেশ কন্টিনেন্টকে সব ধরনের সহযোগিতা প্রদান করে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাংলা ভাষা তারা শিখে যাচ্ছে। সিয়েরা লিওনে এক্স্যাক্টলি, মানে বাংলাদেশের নামের রাস্তা করে জাতীয় সঙ্গীত গাইছেন তারা। এগুলি মানে আজকে বাংলাদেশ ইজ এ ট্রেন্ড সেটার ইন ইউএন মিশন, আমি এটা বলবো। তো এটা ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে, আপনার যে প্রশ্নটা, মেইন প্রশ্নটা, আমি সেখানে আসছি। আজকে 2014 সালে এই জাতিসংঘের এই ভ্যাকেন্সিটা ধরে রাখাটা অনেক কম্পিটিটিভ। 1994 সনে রুয়ান্ডাতে গৃহযুদ্ধ হয়েছে। আজকে সেই রুয়ান্ডা ইজ এ মেজর প্লেয়ার ইন ইউএন মিশন। তারা আজকে অনেক সৈনিক এবং অফিসার দিচ্ছে, অ্যান্ড দে আর ডুইং ভেরি গুড। তো এই জন্য এখন কিন্তু অনেক নতুন নতুন কন্ট্রিবিউটর চলে এসছে। তো সেই জন্য আমাদেরকে যদি আমাদের অবস্থানটা ধরে রাখতে হয়, তাহলে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আরও প্রগ্রেস করতে হবে। এক, আমাদের যে শৃঙ্খলা, আমাদের যে পেশাদারিত্ব, যেগুলি আমরা এই পর্যন্ত, এগুলো মেনটেন করতে হবে। দুই, এখনকার যে আপনার বিভিন্ন ধরনের এটাকে কমপ্লিকেটেড মিশনস বলে,
বা হাইব্রিড মিশন বলে, সেখানে যে ধরনের সরঞ্জাম আমাদের দরকার সেই সরঞ্জামগুলি আমাদের কিনতে হবে। ফর এক্সাম্পল, কঙ্গোতে এখন রেকি ভেহিকেল দরকার বা লাইট আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার দরকার, যেটা আমাদের নাই, আমাদের কিনতে হবে। আমরা যেটা না কিনি, তখন ইউএন ইকুইপমেন্ট লিস্ট যখন আমরা পাঠাবো, তখন এটা না থাকলে আমাদেরকে এই ভ্যাকান্সিটা দিবে না। সুতরাং আমাদেরকে যদি ভবিষ্যতে এই এজটা বা এই লিডারশিপ রোলটা রাখতে হয়, তাহলে আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে। খালিদ ভাই, এই ব্যাপারে কোনো কিছু একটু অ্যাড করবেন? রাইট, আপনারা জানেন যে জাতিসংঘের এখন বর্তমান স্লোগান হচ্ছে আ ফোর্স ফর পিস, আ ফোর্স ফর চেঞ্জ, আ ফোর্স ফর দ্য ফিউচার। তার মানে দে রিয়েলি মেন পিস, এবং তারা চায় যে যেই দেশে মিশনে কর্মরত থাকবে লোকরা, তারা সেই দেশের অবস্থা চেঞ্জ করবে, তার মানে সেই দেশে ডেভেলপ করবে। অ্যান্ড আ ফোর্স ফর দ্য ফিউচার, তার মানে মডার্নাইজ ফোর্স থাকতে হবে। সেই দিক দিয়ে বাংলাদেশ ডুইং এক্সেলেন্ট জব। কেননা আমরা যদি দেখি যে আমাদের যে জাতিসংঘের মিশনে যারা যায়, আমাদের সৈন্যরা দে আর ওয়েল ট্রেন্ড, তারা হলো ওয়েল ডিসিপ্লিন এবং হাইলি কমিটেড। তারা যে কাজের জন্য যায় তারা জান প্রাণ দিয়ে সেই কাজ করে। তার মধ্যে আরেকটা আছে তাদের হিউম্যান কোয়ালিটি, যেটা স্যার বললেন যে ওই হিউম্যান কোয়ালিটির জন্য প্রত্যেকটা ফ্র্যাকশনের কাছে বাংলাদেশের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি। আর আমরা হলো প্রফেশনাল, এটা প্রুভেন টাইম টু টাইম। আমি নেভির এক্সাম্পল দিয়ে বলতে যাচ্ছি যে লেবাননে 2010 থেকে নেভির দুটো জাহাজ আছে, একটা হলো ফ্রিগেট আর একটা হলো লার্জ পেট্রোল ক্রাফট। সেই লেবাননে বাংলাদেশের জাহাজের সাথে টার্কি, জার্মানি, ইটালি, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার জাহাজও আছে। ওরা যেখানে মেনটেন করে, তাদের যে মেনটেন্যান্স দূরত্ব 1 দিন অথবা 8 ঘন্টার মধ্যে তারা গিয়েই জাহাজ মেনটেন করে। কিন্তু বাংলাদেশের জাহাজগুলো 7,000 কিলোমিটার দূরে গিয়ে সম্পূর্ণ সেলফ সাস্টেইন, এবং ওখানে 70% টাইম ওখানে সিতে থাকতে হয়। বাংলাদেশের জাহাজগুলো এ পর্যন্ত কোনো দিন তারা সিঙ্গেল টাইমের জন্য তারা শিডিউল মিস করেনি, এবং তারা সিতে ছিল, সিতে এসে সিতেই মেনটেন করেছে। এবং এটা অনেক দেশের কাছে এটা একটা অবাক ব্যাপার। আমাদের নেভি চিফ যখন বিভিন্ন দেশে গিয়েছিলেন, উনি মেরিটাইম সিম্পোজিয়ামে যখন গিয়েছেন, তখন জার্মানির নৌবাহিনীর প্রধান এবং অনেক দেশের নৌবাহিনীর প্রধান ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনি এইরকম অপারেশনাল রেডিনেস কিভাবে মেনটেন করেন। আমি যেটা বলছিলাম যেটা হলো হাইলি কমিটেড। তারপর আছে আমাদের যে ট্রেনিং, আমাদের প্রত্যেকটা ট্রেনিংয়ের মধ্যে আমরা যে ইউএন মিশনে গেলে আমাদের কি করতে হবে এবং কি কি সিনারিও আসতে পারে, এর উপরে ওয়ার গেম এবং অনেক ধরনের প্রত্যেকটা লেভেলে এই ট্রেনিংগুলো করতে হয়। আমাদের দরকার ইন্টার অপারেবিলিটি, যে অন্যান্য দেশের সাথে আমরা যদি একযোগে কাজ করি তবে আমাদের কমিউনিকেশনগুলো কি হবে, এই সমস্ত জিনিসের উপর আমরা অনেক বেশি জোর দিয়ে থাকি। তারপরে আছে আপনার যে মডার্ন ইকুইপমেন্ট। আজকাল যতই দিন যাচ্ছে টেকনোলজি বাড়ছে, কিন্তু আমি বলবো যে বাংলাদেশ সরকার এ ব্যাপারে খুবই উদার। আমরা যখনই আমরা ইউএন মিশনের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট চেয়েছি, বাংলাদেশ সরকার উইদাউট এনি কোয়েশ্চেন সে সমস্ত ইকুইপমেন্ট আমাদেরকে কিনে দিয়েছে। তার মানে এটা একটা ন্যাশনাল এফার্ট, এবং গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে ইউএন মিশনে আমাদের যেতে হবে, বিকজ বাংলাদেশ যেখানে মিশনে যাচ্ছে সেখানে নাম নিয়ে আসছে, এবং উই আর ব্র্যান্ডিং বাংলাদেশকে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছি সফলভাবে। এবং এটার জন্য গভর্নমেন্টের সহযোগিতা, জনগণের সহযোগিতা এবং আমাদের কমিটমেন্ট সব কিছু নিয়ে উই আর গেটিং ভেরি গুড রেজাল্ট। মুস্তাক ভাই, আপনার কাছে যাব এই বিষয়টা নিয়ে, এবং ফিউচারটা কি, একই সঙ্গে শুধু ইউএন না, সবটা মিলিয়েই আপনার বাহিনী ভবিষ্যতে যেটা 2030 আপনারা ইতিমধ্যে নির্ধারণ করে ফেলেছেন, সেইটা আসলে সামগ্রিকভাবে কোন জায়গাটা আপনারা দেখছেন সেটা একটু জানতে চাইবো একটি বিরতির পরে। দর্শক, বিরতিতে যাচ্ছি।